নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বাণী বসুর লেখা যে গল্পটি পাঠ করে শোনাব, গল্পটির নাম রতনমণি বনাম ভবকান্ত। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ। বরদাচরণ এইচএস স্কুলের ব্যাপারই আলাদা। টিফিন টাইমে মাস্টারমশাইদের বিশ্রাম ঘরে যাও, এলাহি কাণ্ড দেখবে। দেখবে রবি রায় আর দুলাল দে এক কোণে একটি চাইনিজ চেকারের বোর্ড পেতে ফেলেছে। এরা দুজনে এ অঞ্চলের বিখ্যাত দাবাড়ু। দাবায় বসলে আর জ্ঞান থাকবে না, তাই চাইনিজ চেকার। ওদিকে শ্যামল, বারিন আর মনোজ, তিন ছোকরা মাস্টার এমন তক্ক জুড়ে দিয়েছে যে তাদের কৌটো বাটা খুলে এ ও সে যে পাউরুটির কোফতা, মটরশুঁটির ঘুগনি, স্যান্ডউইচ, সন্দেশ এসব ভালো ভালো দ্রব্য বেছে বুছে খেয়ে যাচ্ছে, তারা টেরই পাচ্ছে না। এক কোণে দেখবে ঝুল কালো স্টোভের ওপর ঝুল কালো কেটলি বসিয়ে ভবানীচরণ চা করে যাচ্ছে। ভবানী হলো এ স্কুলের প্রতিষ্ঠাতা বরদাচরণ সরখেলের নাতকুর। লেখাপড়া করেনি, স্কুলে তাকে বেয়ারা কাম পিয়নের কাজ দেওয়া হয়েছে। টিফিন পিরিয়ডে চা জলখাবার করে ভবানী উপরি 2 পয়সা কামায়। মামলেট মামলেট, সে হাঁকে, হাঁসের ডিমের মামলেট। অনেক মাস্টারমশাই বৈষ্ণব ভাবাপন্ন, জপ তপ করেন, তারা মুরগির ডিম ছোন না। কিন্তু হাঁসের ব্যাপারে তাদের আপত্তি নেই, হাঁস পবিত্র পাখি। ধূত, তোর নিকুচি করেছে তোর মামলেটের। এই বিরক্ত রবটি নিকুঞ্জবাবুর। তিনি কোড়ে দিকের একটি বেঞ্চিতে 2 ভলিউম ডিকশনারি মাথায় শুয়ে পড়েছেন, রুমাল দিয়ে চোখে ফেটটি বাঁধা। প্রতি অফ পিরিয়ডেই তিনি এই কর্মটি করে থাকেন। জিজ্ঞেস করলে বলেন, শক্তি সঞ্চয় করছি। তা অবশ্য নিকুঞ্জবাবু বলতেই পারেন। মারখুটে নিখঞ্জ বলে তার বেশ একটি খ্যাতি আছে। 11-এর কমার্স সেকশনের ছেলেরা স্কুলের নাম করা মাফিয়া। যে কোনো অপকর্মে তারা সব সময় এগিয়ে থাকে। এদের জব্দ করতে পারেন একমাত্র নিকুঞ্জ দেব। স্রেফ থাপ্পড় মেরেই ছাত্রদের ছত্রভঙ্গ করাবার ক্ষমতা ধরেন তিনি। এরই মধ্যে ঈশান কোণে তাকিয়ে দেখলে দেখা যাবে পাশাপাশি কিংবা মুখোমুখি বসে আছেন ভবকান্ত বাবু ভূগোল স্যার আর রতনমণি বাবু বায়ো স্যার। দুজনেরই খুব রেলা। ভবকান্তবাবুর ব্যায়াম করা বিরাট চেহারা, চুল ছাঁটা, গোঁফ দাড়ি চাঁচা ছোলা, খাকি রঙের ঝোলা ফুল প্যান্ট আর সবুজ ডোরা কাটা ঝলমলে শার্ট পরেন তিনি। গালগুলো এমন ফুলো যে দেখলে মনে হয় ভেতরে পানের টিপলি, কিংবা অন্ততপক্ষে হত্তুকি টত্তুকি রেখে দিয়েছেন। এদিকে রতনমণি বাবু খুবই রোগা এবং ফর্সা। ধুতি পাঞ্জাবি ধপধপে করে কাচা, করকরে করে মাড় দেওয়া সন্তর্পণে চলাফেরা করেন। বসার জায়গায় সব সময়ে একটা রুমাল বিছিয়ে নেন। লোকে বলে থাকে রতনমণি জামা কাপড় পরেন না, জামা কাপড়ই রতনমণি বাবুকে পরে থাকে। তা কি কুক্ষণে যে এই দুজনের দেখা হয়েছিল! রতনমণি আর ভবাকান্ত একেবারে আদায় কাঁচকলায়। একই দিনে একই সময়ে কাজে যোগ দিয়েছেন, অথচ এতটুকু ভাব ভালোবাসা নেই দুজনের মধ্যে। রতনমণিবাবু খুবই ঝগড়াটে, বদরাগী, সবাই জানে। কিন্তু ওদের মধ্যে গোলমালটা নাকি ভবকান্তবাবুই শুরু করেছিলেন। ইন্টারভিউ দিতে এসে নাকি ভবকান্তবাবু রতনমণিকে দেখে মুচকি হেসেছিলেন। কথাটা ভবকান্ত স্বীকার করেন না,
এসব কথা কেই বা স্বীকার করে? কিন্তু ভবকান্তবাবু দিব্যি গেলে বলেন তিনি হাসেননি। এদিকে রতনমণি বলেন, আমায় দেখেই যেন সিগারেট ধরাচ্ছে, দেশলাইয়ের আগুন আড়াল করছে, এমনি ভাব করে হাতের ওই বাঁদুড়ে পাঞ্জার আড়াল দিয়ে হাসলো। ভবকান্ত বলেন তিনি হাসেননি, তার মুখটাই অমন হাসি হাসি। হাসি হাসি না আরও কিছু, হুতম প্যাঁচার মতো মুখ তার আবার। হুতম প্যাঁচাই হোক আর লক্ষ্মী প্যাঁচাই হোক, অন্ততপক্ষে হুঁকো মুখো তো আর নয়। দেখলে দেখলে, শুনলে তোমরা? রতনমণিবাবু হুঙ্কার দেন। সবাই মিলে তাকে বোঝাতে চেষ্টা করে তিনি আগে হুতম প্যাঁচা বলেছিলেন, ঢিলটি মারলে পাটকেলটি খেতেই হবে। রতনমণিবাবু কিন্তু এ যুক্তি স্বীকার করেন না। তার মতে হুতম প্যাঁচার চেয়েও হুঁকোমুখো অনেক গুণে খারাপ, অনেক গুণে খারাপ, অনেক যাচ্ছে তাই। যাই হোক, সেই আদি হাসির প্রশ্নের সমাধান হয় না, সমস্যাটা রয়েই যায়। আজ যেমন ঈশান কোণে বসে ভবকান্তবাবু আপন মনে টিফিন খাচ্ছেন, হঠাৎ পা নাচানো থামিয়ে রতনমণিবাবু বলে উঠলেন, আপনার নাম হওয়া উচিত ছিল ভ্যাবাকান্ত। ভবকান্ত যেমন টিফিন খাচ্ছিলেন খেয়ে যেতে থাকলেন। একবার মাত্র ঘাড় কাত করে চেয়ে দেখলেন রতনমণির দিকে, অর্থাৎ তিনি কথা বাড়াতে চান না। কিন্তু রতনমণি শুনবেন কেন? তার ভেতরটা তিরবির করে জ্বলছে যে। তিনি নিচু গলায় বললেন, কিছু বলছেন না যে বড়? অগত্যা ভবকান্তবাবুকে মুখ খুলতেই হয়। তিনি নিচু গলায় বললেন, বলবো আর কি, বললে তো বলতে হয়, নামটা বরং আপনি পাল্টে ফেলুন, অর্থহীন বাজে একটা নাম। আর যায় কোথায়? রতনমণি কোঁচা হাতে লাফিয়ে উঠলেন, আমার নাম অর্থহীন বাজে? জানেন কে রেখেছিলেন নামটা? যিনি রাখুন, রতন মানে যা, মণি মানেও যে তাই, এ কথাটা তাঁর খেয়াল রাখা উচিত ছিল। বলে ভবকান্ত ধীরে সুস্থে রুমাল দিয়ে মুখটা মুছে ফেললেন। যে থিন অ্যারারুট বিস্কুট দিয়ে জিবে গজা আর শশা খায়, তার আর কত বুদ্ধি হবে? রতনমণিবাবু অবজ্ঞার সঙ্গে বলে উঠলেন। ভবকান্ত রুমালটা ঝেড়ে পকেটে পুরে বললেন, দেখুন ডবলমণিবাবু, জিবে গজা খেতে আমি ভালোবাসি, মোগলাই পরোটা নয়, কবিরাজি কাটলেট নয়, এমনকি আপনাদের চাউমিন নাকি তা পর্যন্ত নয়, নেহাতি গেঁয়ো মফস্বলি জিবে গজা। আর স্টেশনের জিবে গজাটা খুব সুবিধের নয় বলেই তাকে কাউন্টার করতে খাই শশা, অ্যান্টাসিড। আর পেট ভরাতে থিন অ্যারারুট বিস্কুট ছাড়া কী বা খাবো? ভূভারতে এমন নির্দোষ খাদ্য আর পাবেন? ভবানীর চা হজম করাবে এমন বিস্কুট তো চাই, কি বুঝলেন? তাই বলে আপনি রোজ আমার পাশে বসে থিন অ্যারারুট বিস্কুট আর জিবে গজা খাবেন শশা দিয়ে? 365 দিন সহ্য করা যায়? ঠিক আছে, আপনার এত যখন অসহ্য লাগছে, তখন আপনার পেছনে বসে খাবো কাল থেকে। পেছনেই বসুন আর সামনেই বসুন, একটু নড়লে চড়লেই তো আমি দেখতে পাবো। তবে কি করিডরে ছেলেদের গুঁতোগুতির মধ্যে গিয়ে খেতে বলছেন? রাগে ফুঁসতে ফুঁসতে রতনমণি বললেন, তবু আপনি ওই অদ্ভুত টিফিন খাওয়া ছাড়বেন না? দেখুন ডবলমণিবাবু, আপনাদের এই ধ্যার ধীরে গোবিন্দপুরের স্কুলে 10টায় হাজিরা দিতে আমার ভোর 4টেই উঠে বাড়ির কাজ সারতে হয়। 11 মাইলের মতো রাস্তা সাইকেল ঠেঙিয়ে 8টা 10-এর ট্রেন ধরব বলে
আমার বুড়ি মা ভোর 6টায় ভাতে ভাত ফুটিয়ে দেন। এর ওপর তাকে কচি খোকার মতো লুচি তরকারি টিফিন দিতে বলতে আমার লজ্জা হয়, বুঝলেন? নইলে আপনার মতো লুচি পরোটা মিংফিং আমিও খেতে পারতুম। মাথা উঁচু করে গদাই লস্করি চালে বাইরে চলে যান ভবকান্তবাবু। সুপ্রিয় সরকার, তথাগত সমাজদার, নিরঞ্জন বারুই, সাক্ষী গোপাল ভর, কালোবরণ তফাদার এরা সবাই হৈ হৈ করে ওঠে। এ আপনার ভারী অন্যায় রতনমণিবাবু, শুধু শুধু ভবকান্তবাবুর পেছনে লাগেন। তাই বলে ও 18খানা থিন অ্যারারুটের বিস্কুট খাবে? আমি গুনে দেখেছি, 1খানা বেশি নয়, 1খানা কম নয়, ঠিক 18খানা, 365 দিন। এটা কি বলছেন রতনমণিবাবু? 365 দিন কি স্কুলই বসে? পুজোর ছুটি আছে, গরমের ছুটি আছে, রবিবার, পাবলিক হলিডেজ আছে, তার উপর বন্ধ, রেল রোকো, বৃষ্টি বাদল। রতনমণি বললেন, তাই বলে আমায় ডবলমণি বলবে? তথাগত কালো বরণের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলে। নিরঞ্জনবাবু বলেন, বাহ, আপনি যে ওকে ভেবাকান্ত বলেন তার বেলা। রতনপণি কিন্তু কিছুতেই মানতে চান না যে ডবলমণি আর ভেবাকান্ত তুল্যমূল্য। তার মতে ডবলমণি আরও অনেক অনেক অবজ্ঞাসূচক। এখন ভবকান্তবাবুকে সবাই সমীহ করে, ভালোবাসে, ভরসাও করে। একে তার গায়ে এত জোর, তার ওপরে উচিত কথা বলতে তিনি কাউকে ডরান না, যা বলবার সোজাসুজি বলেন। কোনো কারণে যদি হেডমাস্টার মশাইকে কিছু নালিশ জানাতে হয় তো সবাই ভবকান্তবাবুকে ধরে। রেল রোকো হয়েছে, অর্ধেক মাস্টার মশাই তাই আসতে পারেননি। ছাত্ররা সব আঞ্চলিক, মাস্টার মশাইরাও বেশ কিছু আঞ্চলিক, তো তাদের নিয়েই হেড স্যার স্কুল চালিয়েছেন। বাকিদের ছুটি কাটা যাবে। ভারী অন্যায়। রেল রোকো হয়েছে তো কি করব? মাস্টার মশাইরা গুলতানি করছেন। ভবকান্তবাবুকে গিয়ে ধরা হলো। ভবকান্তবাবুর অবশ্য ছুটি কাটুক না কাটুক কিছুতেই কিছু এসে যায় না। তবু 5 জনে যখন বলছে এবং কথাটার যখন যুক্তি আছে তখন তিনি যাবেন। একাই যান ভবকান্তবাবু। গিয়ে বলেন, মাস্টারমশাই, আমাদের যে ডানা নেই সেটা কি আমাদের দোষ আজ্ঞে? মানে? ভ্যাবাচাকা খেয়ে যান হেডমাস্টার মশাই। মানে আর কি, রেল রুকলে তো আর ডানা মেলে উড়ে আসতে পারি না, ওটা মাফ করে দিতে হচ্ছে। মাফ করে দেন, কিন্তু মনে মনে বিলক্ষণ চটে থাকেন হেডমাস্টার মশাই। ইন্টার স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় বরদাচরণ এইচএস লাঞ্চ দেবে। টাকা যা উঠেছে তাতে করে পাউরুটি আর ডিমের ঝোল হচ্ছে। ছেলেরা মাস্টার মশাইরা সবাই ধরেছেন আগেরবার সানিতরাম স্কুলের ওপর কলা দিয়েছিল। আমাদের অন্তত কলা আর তার ওপর একটা করে নলেন গুড়ের সন্দেশ দিতে হবে, নইলে মান থাকবে না। ভবকান্তবাবুকে ব্যাপারটা বোঝানো গেছে। ভবকান্তবাবুও ব্যাপারটা হেডমাস্টার মশাইকে বুঝিয়ে এলেন। ফলে স্কুল ফান্ডের আর কিছু গাঁট গচ্চা গেল। দিলেন বটে, কিন্তু মনে মনে হেডমাস্টার মশাই চটে রইলেন। ভবকান্তবাবু যে কেন 11খানা স্টেশন ঠেঙিয়ে বরদাচরণ এইচএস স্কুলে মাস্টারি করতে আসেন তা কেউ বুঝতে পারে না। বেশ কিছু জমি জিরেদ, গরু ছাগল, বাগান পুকুর তার রয়েছে দেশে। সেসব তিনি দেখাশোনা করেন। কোনো কোনো সময়ে বেশ হিমশিমও খেয়ে যান। রাত থাকতে তাকে বিছানা ছাড়তে হয়। কি শীত কি গ্রীষ্ম উঠে গরুকে খেতে দেন, নিজে দাঁড়িয়ে থেকে দুধ দোয়ান, মুনিশদের জলপান বার করে দেন। শীতে হিম হয়ে থাকে চারদিক, বর্ষার জল থই থই। তবু তার বরদাচরণ স্কুলের ভবানীচরণের চা চাই, নইলে ভাত হজম হয় না। আসল কথা,
5টা লেখাপড়া জানা লোকের সঙ্গে কথা কইতে না পারলে, কোথায় কি ঘটছে না ঘটছে নিজের চোখে দেখতে শুনতে না পারলে তার ভালো লাগে না। আর একটা কথা, ভবকান্ত ছোট ছেলেপিলে ভালোবাসেন। তাদের ভুলিয়ে ভালিয়ে পড়াতে, গল্প বলতে, তাদের নিয়ে মজা করতে ভবকান্ত বাবুর ভারী ভালো লাগে। এই যেমন সেদিন 6ষ্ঠ শ্রেণীতে গিয়ে আরাম করে কেঠো চেয়ারটায় বসেই ভবকান্তবাবু ডাক দিলেন, পটল। অমনি 3য় বেঞ্চি থেকে যে ছেলেটি উঠে এলো তাকে অবিকল একটি পটল বলেই মনে হবে। মাথার দিকে পায়ের দিকে সরু, মাঝখানটা ফুলো, আবার ডোরা কাটা জামা পরেছে। পটলের আসল নাম যাই হোক, ভবকান্তবাবু তার পটলত্ব আবিষ্কার করবার পর কেউ আর তার আসল নাম মনে রাখেনি। পটলকে ডেকে ভবকান্তবাবুর প্রথম কাজই হলো পটলের পেট টিপে দেওয়া। দিয়ে টিয়ে তিনি বলবেন, পটলের বিচি। অমনি ক্লাস শুদ্ধ সবাই বলে উঠবে, উচ্ছের কচি। কচি পাঁঠা বুড়ো মেষ। ভবকান্তবাবু হাঁকবেন। ছেলেরা অমনি বলবে, দইয়ের আগা ঘোলের শেষ। আর সারাক্ষণ পটল হাঁসফাঁস করতে করতে হাসবে। ভবকান্তবাবু যদি বলেন, অমন হাঁসফাঁস করছিস কেন রে? পটল বলবে, বিচিগুলো বড্ড গজগজ করছে যে স্যার। কেন? বিচি বার করে দোলমা করতে হবে। পটল জোরে জোরে ঘাড় নাড়বে। ভবকান্তবাবুর ঢালাও অর্ডার হবে, এই তোরা পটলকে দোলমা বানিয়ে আন। অমনি ছেলেদের হাতে হাতে পটল চলে যাবে একটা হাই বেঞ্চে, শুয়ে পড়বে উপুর হয়ে, আর ছেলেরা তার মাথা থেকে পা পর্যন্ত টিপে টুপে দিতে থাকবে। পটল মাঝে মাঝে এই কাতুকুতু লাগছে, এই কাতুকুতু লাগছে, এই বলে চিকড়ে চিকড়ে উঠবে। কিন্তু মোটের ওপর তার এ সময়টা ভারী আরামের। ইতিমধ্যে ভবকান্তবাবু বোর্ডের ওপর ম্যাপখানা সরসর গড়গড় করে এঁকে ফেলবেন। ম্যাপ আঁকা ভবকান্তবাবুর আর এক বাতিক। গ্লোব রয়েছে, নিয়ে এলে পারেন। ছাপানোর ম্যাপও রয়েছে, তাও আনতে পারেন, কিন্তু তা তিনি আনবেন না। ম্যাপটা এঁকে ফেলবেন শুধু হাতে গড়গড় করে। প্রথমে একটা আকার আঁকবেন খালি, জিজ্ঞেস করবেন, কি এটা? এটা কি? এটা কি? মানুষের মাথার খুলি স্যার। তোকে বলেছে? বলে ভবকান্তবাবু সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর করবেন ডট রেখাগুলো। ছেলেরা বলবে, আফ্রিকা আফ্রিকা। আবার হয়তো অন্য ক্লাসে আর একটা ম্যাপ এঁকে ফেলেছেন তিনি। বলতো এটা কি? প্রোটোপ্লাজম স্যার। অ্যামিবা স্যার। আবার হাতের কাজ শুরু হবে ভবকান্তবাবুর। বলবেন, কি করছি বলতো? দুষ্টু ছেলেও তো আছে, বলবে, স্যার কনে চঞ্চন পড়াচ্ছেন। কেউ বলবে, ধুতি গিলে করছেন স্যার। এবার কি হলো? অস্ট্রেলিয়া। পার্টিশন করা হল ঘরে ক্লাস নিচ্ছেন ভবকান্তবাবু। পার্টিশনের ওধারেই রতনমণিবাবু। তিনি ভীষণ বিরক্ত হন। উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার ম্যাপ এঁকে ভবকান্তবাবু বলছেন, এই দেখ, বাইনারি ফিশন। একটা অ্যামিবা ভেঙে দুটো হয়ে যাচ্ছে, মাঝখানে ব্যাঙাচির লেজ। আর যায় কোথায়? রতনমণি ক্ষেপে লাল। ভূগোলের ক্লাসে তাই বলে আপনি বায়োলজি পড়াবেন মশাই? বায়োলজির আপনি জানেন কি? ভবকান্তবাবু যতই বলেন তিনি বায়োলজি পড়াননি, একটা তুলনা দিয়েছেন মাত্র, রতনমণিবাবু ক্ষেপে যান। আপনি ক্লাসে ছেলেদের পেট টেপেন, আমি সবাইকে বলে দেব। আচ্ছা বেশ, বলুন না। কান টেপা
অর্থাৎ কান মলার চেয়ে পেট টেপা তো অনেক ভালো। তাই বলে আপনি একটা ছেলেকে নিয়ে রোজ মজা করবেন? তার একটা হীনমন্যতা জন্মে যাচ্ছে, একটা সাইকোলজিক্যাল প্রবলেম, সেটা খেয়াল আছে? একজন টিচার হিসেবে এ জিনিস আপনি করতে পারেন না। কি আপনারা বলুন, পারেন উনি এটা করতে? ওই ছেলেটি দেখবেন কিচ্ছু শিখছে না, অন্যান্য ক্লাসেও ওর মনোযোগ নেই, তাছাড়া ঘুমিয়ে পড়ে, পেট টিপে টিপে লিভারের দোষ হয়ে যাচ্ছে ওর। শেষকালে নিজের কথা প্রমাণ করতে রতনমণিবাবু ক্লাস থেকে পটলকে ডাকিয়ে আনলেন। সব টিচার উপস্থিত, হেডমাস্টার মশাই পর্যন্ত। টিফিন পিরিয়ড। রতনমণির লুচি তরকারি, ভবকান্তর থিন অ্যারারুট সব বাক্সে পোড়া। হেডমাস্টার মশাই জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? পট ইয়ে ইয়ে তো তো তরুণকান্তি। পদবী কি? ধমক দিলেন হেডমাস্টার মশাই। পট ইয়ে মানে পাল স্যার। জিওগ্রাফি ক্লাসে কি শিখেছ? পটল ফিক করে হেসে ফেলল। আফ্রিকার অবস্থান বলো। দোলমা স্যার। কি যাতা বলছো? থতমত খেয়ে পটল বলল, না মানে অবস্থা ভালো নয়। মাস্টার মশাইরা সব মুখ টিপে টিপে হাসতে লাগলেন। রতনমণিবাবুর মুখ উল্লাসে উদ্ভাসিত। ভবকান্তবাবু মাথা নিচু করে আছেন। পটল চলে গেলে রতনমণিবাবু সোল্লাসে বলে উঠলেন, হতে পারে ভবকান্তবাবু পপুলার, কিন্তু এই মূল্য দিয়ে পপুলারিটি? হেডমাস্টার মশাই তীব্র দৃষ্টিতে সামনের দিকে চেয়ে বললেন, আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে। তিনি কেঁচো হাতে করে মশ মশ শব্দ তুলে চলে গেলেন। যাওয়ার সময় কারোর দিকে তাকালেন না। পরের দিন থেকে বোঝা গেল ভবকান্তবাবু ভীষণ মনঃক্ষুণ্ণ হয়েছেন। যে ভবকান্তবাবুর হাজার ঝগড়া ঝাঁটিতেও মন টলে না, হাজার অপমানকে যিনি না রাম না গঙ্গা আপন খেয়ালে থাকেন, সেই ভবকান্তবাবু টিফিনের সময়ে স্কুলের বাইরে চলে যান। তথাগত চুপি চুপি খবর আনল ভবকান্তবাবু জিবে গজা খাওয়া ছেড়ে দিয়েছেন। থিন অ্যারারুটও বোধহয় খান না। কি যে ভবকান্তবাবু খান আজকাল, সে নিয়েও বেশ গবেষণামূলক আলোচনার চক্র বসে গেল, কিন্তু কোনো কিনারা হলো না। হেডমাস্টার মশাই আজকাল ভবকান্ত আর রতনমণির ক্লাস পাশাপাশি রাখেন না, কিন্তু যারা ভবকান্তবাবুর পাশে ক্লাস পান তাঁরাও জানালেন ভবকান্তবাবু ক্লান্ত গলায় ঘ্যান ঘ্যান করে ভূগোল পড়ানো কিংবা আঁক কষানো ছাড়া কিছুই করেন না। ভুলেও অ্যামিবা প্রোটোপ্লাজমের কথা তোলেন না। খালি অববাহিকা আর জলবিভাজিকা, আর্টিজিও কূপ আর হিমানি সম্প্রপাতের কথাই বলেন। নানা মাস্টার মশাইদের কোচিংয়ে ছেলেরা এ বিষয়ে সাক্ষ্য দেয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো রতনমণিবাবুও চুপসে গেছেন। তাকে আর কেউ ডবলমণি বলে না। তার ধবধবে জামা কাপড় নিয়ে রগড় করে না, তার নিত্য নতুন টিফিনের প্রতি কটাক্ষ করে না, তার পাশের ক্লাসে কাউকে দোলমা বানানো হয় না। রতনমণিবাবুরও জামা কাপড় আজকাল আর আগের মতন ফিটপাট থাকে না। অন্যমনস্কভাবে তিনি হাঁক দেন, কই হ্যাঁ ভবানীচরণ, এদিকে এক কাপ চা দাও তো দেখি, আর গিয়ে একটা ঘুগনি। বলেন কি রতনবাবু, আপনি খাবেন আমার ঘুগনি? তোমার ঘুগনি নয় ভবানী, মটরের ঘুগনি। গম্ভীরভাবে ভবানীকে সংশোধন করে দেন রতনমণিবাবু। কিন্তু ওই পর্যন্ত। কেউ যদি বলে, আজ টিফিনে কি রতনমণিবাবু? রতনমণিবাবু উদাস কণ্ঠে বলেন, না হে, শরীরটা তেমন জুত পাচ্ছি না। টিফিনের সময়ে রতনমণিও স্কুল থেকে বেরিয়ে যেতে থাকলেন। কেউ জিজ্ঞেস করলে বলেন, বাড়ি থেকে একটু ঘুরে আসছি, এই যাব আর আসবো।
সত্যি রতনমণির বাড়ি প্রায় পাশের গলিতে, ইচ্ছে করলেই ঘুরে আসতে পারেন বইকি। কিন্তু হিন্দির মাস্টারমশাই ভকতরাম পাঁড়ে একদিন খবর আনলেন রতনমণিবাবু জাসুস বনে গেছেন। কি ব্যাপার? না, ভকতরাম রোজই একটি নির্দিষ্ট দোকান থেকে প্যাঁড়া কিনে খান, সেই সঙ্গে থকথকে সরওলা দুধ। সেদিন সবে গোঁফ থেকে সর মুছছেন, দেখেন ভবকান্তবাবু তার পাশ দিয়ে হন হন করে চলে গেলেন। গেলেন তো গেলেন, ভবকান্তবাবু তার বিরাট মুগুর ভাঁজা শরীর নিয়ে ইচ্ছে করলে মেল ট্রেনের গতিতে চলতে পারেন। কিন্তু এ কি, তার যাওয়ার একটু পরেই এলেন রতনমণি। পাঁড়েকে দেখতেও পেলেন না। উল্টো দিকে পান বিড়ির দোকানদারকে জিজ্ঞেস করলেন, মোটাবাবু কোন দিকে গেলেন? দোকানদার আঙুল দিয়ে দেখাতেই রতনমণি কেমন পা টিপে টিপে সেই দিকে চলে গেলেন। শুনে তথাগত, কালোবরণ, সুপ্রিয়, নিরঞ্জন সব মুখ চাওয়াচাই করতে লাগলেন। ব্যাপারখানা কি? ভবকান্তবাবু না হয় জিবে গজার বদলে বালুশাই খাবেন, কিংবা থিন অ্যারারুটের বদলে ক্রিম কেকার, কিংবা খাবেন না। এর চেয়ে বেশি আর ভবকান্তবাবু কী বা করতে পারেন? এর জন্য রতনমণি টিকটিকি গিরি করছেন? আচ্ছা, নাছোড়বান্দা মাথা পাগলা লোক তো। এখন রতনমণিকে দেখে অনেকেই মুচকি মুচকি হাসে, কিন্তু রতনমণি খেয়ালও করেন না। তিনি আপন মনে কাগজ পাকিয়ে পাকিয়ে কানে সুরসুরি দেন। আরামে তার দুটো চোখ বুজে আসতে থাকে। কয়েক মাস কেটে গেছে। ভবকান্ত আর রতনমণির মধ্যে কথা বন্ধ। এছাড়া আর সব আগের মতোই চলছে। ভকতরাম সরওলা দুধ খাচ্ছেন। হেডমাস্টার মশাই মনের সুখে মাস্টারদের ছুটি কাটছেন। পটল ক্লাসে নিয়মিত দাঁড় খাচ্ছে। এহেন সময়ে রতনমণির অনেক দিনের একটা মনোবাসনা পূর্ণ হলো। তার বরাবরের ইচ্ছে ছিল বেশ সুন্দর একটু গ্রাম গ্রাম পরিবেশে একটা বাগান কিনবেন। আম, কাঁঠাল, জাম, জামরুল, তেঁতুল, বট সব থাকবে। আর থাকবে একটি ছোট্ট টালির ছাদ দেওয়া ঘর, সামনে টানা বারান্দা, পাশে একটা ছোট্ট রান্নাঘর আর কলঘর। আর কিচ্ছু দরকার নেই। চিরকাল টাউন অঞ্চলে বসবাস। রতনমণিবাবুর এই ঘিঞ্জি আর ভালো লাগে না। ছুটির সময়ে তিনি তার বাগানে গিয়ে থাকবেন, এমনটাই মনোগত ইচ্ছে রতনমণির। বেশ কদিন হাঁটাহাঁটি করে তিনি এমন একটি বাগান বাড়ির সন্ধান পেলেন। বায়নার টাকা কড়ি নিয়ে রতনমণি একেবারে তৈরি হয়েই বেরোলেন। পছন্দ হলে বায়নার টাকাটা একেবারে দিয়েই আসবেন। বাগানের মালিক হেঁটো মেঠো লোক, বলেছে সন্ধেবেলায় যেতে। সারাদিন সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত থাকে। ঠিক 7:15 সময়ে বাস স্টপে হাজির থাকবে সে। ঠিক 7:15 সময়ে বাস স্টপে পৌঁছলেন রতনমণিবাবু। কিন্তু কোথায় সে লোক? ছোট জায়গা। এক ভদ্রলোক হাতে সুটকেস নিয়ে নামলেন। তাকে জিজ্ঞেস করলেন রতনমণি, ভূষণবাবুকে চেনেন? ভূষণবাবু? ভূষণবাবু বলে তো কেউ। চেহারাটা কেমন বলুন তো? বেশ গাঁটটা গোট্টা, কপালে যেন একটা আপ। হো, তাই বলুন। ভূষণ? তাকে কি দরকার? বাগান টাগানের কথা আর বিশদ বললেন না রতনমণি। সংক্ষেপে বললেন 7:15 বাস স্টপে এসে তাকে নিয়ে যাওয়ার কথা ভূষণবাবুর। খাটাপেটার লোক, ওদের কি আর ঘড়ি মুখস্থ থাকে মশাই? তা এক কাজ করুন না কেন, ওই রাস্তাটা ধরে সোজা পূব দিকে চলে যান। ভূষণর বাগান বললেই লোকে দেখিয়ে দেবে জায়গাটা, ওখানেই ওকে পাবেন। বাগানের কথা শুনে বেশ হৃষ্ট হয়ে রতনমণি হাঁটা দিলেন। ক্রমে শীত সন্ধ্যের কুয়াশা চেপে এলো। চারদিকের ধান ক্ষেত, আলু ক্ষেতের মধ্যে থেকে ধুনো গুগুলের ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে কুয়াশা উঠতে লাগলো। পূব পশ্চিম আর কিছুই ঠাহর হয় না। টাউনগঞ্জের লোক রতনমণি, ঘিঞ্জি জায়গায় থাকা অভ্যেস। কুল কিনারাহীন মেঠো ক্ষেত জোতের মধ্যে তিনি একেবারে দিশেহারা হয়ে গেলেন।
এরই মধ্যে আবার কুয়াশা ভেদ করে গাঁটটা গোট্টা মতো একটা লোক হাতে শক্তপোক্ত একটা লাঠি নিয়ে তার দিকে ধেয়ে আসতে লাগলো। প্রথমে রতনমণি ভেবেছিলেন নিশ্চয়ই সেই ভূষণ। তিনি প্রাণপণে ভূষণবাবু ভূষণবাবু বলে চিৎকারও করেছিলেন, কিন্তু লোকটা রা কাড়ল না, শুধু লাঠিটা বাগিয়ে প্রচণ্ড বেগে ধেয়ে আসতে লাগলো। তখন রতনমণি কাছা কোচা কোমরে তুলে পালিশ করা জুতো মাঠে ঘাটে ফেলে ওরে বাপরে মারে বলে এক রাম দৌড় দৌড়লেন। জীবনে কোনোদিন রতনমণি এমন দৌড় দৌড়াননি। শৌখিন মানুষ তিনি, কোনোদিনই দৌড় ফৌড়ের ধার ধারেন না। আলতো চলেন, আলতো বলেন, চুলের টেরি এদিক থেকে ওদিক হতে পায় না। সেই রতনমণির বাবরি চুল আজ আর চুল বলে চেনা যাচ্ছে না। দৌড়তে দৌড়তে রতনমণি ধপাস করে মাঠের ওপর পড়েছেন, আর যমদূতের মতো সেই গাঁটটা গোটটা তাকে চেপে ধরেছে। এমন সময়ে স্বয়ং জমের মতনই এক আরও গাঁটটা গোটটা হুঙ্কার দিয়ে মাঠের ওপর যেন উড়ে এসে পড়ল। লাঠি গুটিয়ে যমদূত মাঠের মধ্যে দিয়ে একরকম লাফাতে লাফাতে উধাও হয়ে গেল। কাছা কোছা সামলে কোনো মতে টলমল করে উঠে দাঁড়িয়ে রতনমণি দেখেন ভবকান্ত। ভবকান্ত ভ্যাবাচাকা খেয়ে বললেন, এ কি, এই রতনমণিবাবু আপনি এখানে? রতনমণি বললেন, এ কি, এই ভবকান্তবাবু আপনি এখানে? কুয়াশা ফাটিয়ে হা হা করে হেসে ভবকান্ত বললেন, আরে মশাই, এই তো নপাড়া বাগনান, আমার নিজের জায়গা। এখানে আমি থাকবো না তো কি আপনাদের বড়দা স্কুলের ছুটি কাটা হেডমাস্টার মশাই থাকবেন? তবে ভাগ্যিস ছিলুম, কি বলেন? রতনমণি বললেন, সে আর বলতে, আপনার থিন অ্যারারুটের মুখে ফুল চন্দন পড়ুক। ভবকান্ত বললেন, আর জিবে গজা সে কেন বাদ থাকবে? রতনমণি বলেন, আরে জিবে গজার কি আর নিজের মুখ আছে? তার তো জিবে বাস, ফুলচন্দন আপনার মুখেই পড়বে। ভবকান্ত রতনমণিকে আদর করে নিজের বাড়ি নিয়ে গেলেন। ভবকান্তর মা তাকে আদর করে লুচি মাংস খাওয়ালেন। কোনো কিছু বাজারের খাবো না বাবা। ভবকান্তর মা বললেন, ঘরের পাঁঠা ঘরের আটা, ভালো করে খাও। ভালো করেই খেলেন রতনমণি। ভবকান্ত পাশে বসে খেলেন। কি এখন আপনার বিশ্বাস হচ্ছে আমি থিন অ্যারারুট ছাড়াও কিছু খাই? সে আর বলতে। রতনমণি একগাল হেসে হেসে বললেন, ভূষণের বাগান বাড়িটি বেশ নির্বিঘ্নে কেনা হয়ে গেল রতনমণির। দামেও কিছু কিঞ্চিত সুবিধে হলো। ছুটি ছাটাগুলো ইদানিং রতনমণি নপাড়ার বাগান বাড়িতে গিয়েই কাটাচ্ছেন। টিফিন টাইমে এখন ভবকান্ত একান থেকে ও কান পর্যন্ত হেসে বলেন, ইন্টারভিউয়ের দিন আমি কিন্তু আপনাকে দেখে মুচকি হাসি হাসিনি, হাসতে পারি না, কেন বলুন তো? রতনমণি ও কান থেকে এ কান পর্যন্ত হেসে বলেন, কেন আর, আপনার হাসিটা অট্টহাস্য জাতের, সে নপাড়ার মাঠে এক শীতের সন্ধ্যেই শুনেছিলুম বটে। বড়দা স্কুলের মাস্টার মশাইরা বলে থাকেন, ভবকান্ত রতনমণির পুনর্ভাব ব্যাপারটা ঠিক যতটা সোজা সরল দৈব প্রেরিত বলে মনে হয় ততটা নাকি নয়। রামভকত পাঁড়ে তো এক আজব কথা বলেন। তার মতে রতনমণি জেনে শুনে খোঁজ খবর করেই ভবকান্তর গ্রাম নপাড়ায় জমি কিনতে গিয়েছিলেন ভবকান্তর সঙ্গে ভাব করতে। ভবানীচরণ আবার আর এক কাঠি বাড়া। তার মত বাগানখানাও ভবকান্ত বাবুর এবং ভূষ্ণ তাঁরই লোক। রতনমণির সঙ্গে ভাব করবার জন্যেই ভবকান্ত কপালে আর ভূষ্ণকে লাগিয়েছিলেন। ডাকাত ফাকাত সবই নাকি তার সাজানো। মানুষ মানুষকে মারধর করবার জন্য লোক লাগায়,
এসব আজকাল হামেশাই শুনেছি, কিন্তু ভাব করবার জন্য একজন আর একজনের পেছনে লোক লাগিয়েছে জীবনে এই প্রথম শুনছি বাবা। বড়দা স্কুলের কারবারই আলাদা।